কই হ্যাঁ। একটা মাঝবয়সী বেঁটে গোঁফলা লোক বেরিয়ে এসে আমার টর্চের আলোর দিকে ভুরু কুচকে চাইল। আমি আলোটা নামিয়ে নিলাম। कहाँ से आया बाबू? আমার দুর্ঘটনার কথা সংক্ষেপে বর্ণনা করে বললাম, এখানে কাছাকাছির মধ্যে রাত কাটানোর কোনো বন্দোবস্ত হতে পারে? যা পয়সা লাগে আমি দেব। डाक बंगलो में। ডাক বাংলো? সে আবার কোথায়? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গেই আমার বোকামোটা বুঝতে পারলাম। এতক্ষণ কেবল লণ্ঠন আর টর্চের আলোর দিকে দৃষ্টি থাকার ফলে আশেপাশে কী আছে দেখিইনি। এবার টর্চটাকে ঘুরিয়ে আমার বাঁদিকে ফেলতেই একটা বেশ বড় একতলা পুরনো বাড়ির চোখে পড়ল। সেটা দেখিয়ে বললাম, এটাই ডাক বাংলো? हाँ बाबू, लेकिन बिस्तरा उस्तरा कुछ नहीं है, खाना भी नहीं मिलेगा। বিছানা আমার সঙ্গে আছে, খাট হবে তো? खटिया होगा। আর তোমার ঘরে তো উনুন ধরিয়েছ দেখছি, তুমি নিজে খাবে নিশ্চয়ই। লোকটা হেসে ফেলল। তার হাতের সেঁকা মোটা রুটি আর তার বউয়ের রান্না উরুৎকা ডাল কি আমার চলবে? বললাম, খুব চলবে। সব রকম রুটিই আমার চলে, আর উরুৎকা ডাল তো আমার অতি প্রিয় খাদ্য। এককালে কি ছিল জানি না, এখন নামেই ডাকবাংলো। তবে পুরনো সাহেবী আমলের বাড়ি, তাই ঘরের সাইজ বড় আর সিলিংটা পেল্লায় উঁচু। আসবাব বলতে একটা পুরানো নেয়ারের খাট, একপাশে একটা টেবিল আর তার সামনে হাতল ভাঙা একটা চেয়ার। চৌকিদার আমার জন্য একটা লণ্ঠন জ্বালিয়ে এনে টেবিলের ওপর রাখলো। বললাম, তোমার নাম কি হে? सुखन राम बाबूजी। এ বাংলোয় লোকজন কোনো কালে এসেছে, না আমি প্রথম? সুখনরামের রসবোধ আছে। সে হেসে ফেলল। বললাম, ভূত টুত নেই তো আবার? अरे राम राम, কত লোকই তো এসে থেকে গেছে, কই এমন অপবাদ তো কেউ দেয়নি। এ কথায় একটু যে আশ্বস্ত হইনি তা বলতে পারি না। ভূতে বিশ্বাস করি বা না করি, এটুকু অন্তত জানি যে ভূত যদি থাকেই এ বাংলোতে, তাহলে সে সব সময়ই থাকবে, আর না থাকলে কোনো সময়ই থাকবে না। বললাম, এটা কতদিনের পুরনো বাড়ি? সুখন আমার বেডিং খুলে দিতে দিতে বলল, पहले ये नील कोठी था, एक नील का फैक्ट्री भी नजदीक में, उसका एक चिमनी अभी तक खड़ा है और सब टूट गया। এ অঞ্চলে যে এককালে নীলের চাষ হতো সেটা জানতাম। মুঙ্গেরের আশেপাশেও ছেলেবেলায় পুরনো ভাঙা নীলকুঠি দেখেছি। সুখনের তৈরি রুটি আর কলাইয়ের ডাল খেয়ে নিয়ারের খাটে বিছানা পেতে যখন শুলাম, তখন রাত 10:30। প্রমোদকে আজ বিকেলে পৌঁছবো বলে টেলিগ্রাম করেছিলাম। ও একটু চিন্তিত হবে অবশ্যই, কিন্তু সে ভেবে লাভ নেই। একটা আস্তানা যে পেয়েছি এবং বেশ সহজেই পেয়েছি, সেটা কম ভাগ্যের কথা নয়। ভবিষ্যতে ভোলাবাবুর উপদেশ মেনে চলব। উচিত শিক্ষা হয়েছে আমার। তবে এটাও ঠিক যে এমনি শেখার চেয়ে ঠেকে শেখার দাম অনেক বেশি। লণ্ঠনটা পাশের বাথরুমে রেখে এসেছি। দরজার ফাঁক দিয়ে যেটুকু আলো এসেছে তাই যথেষ্ট। ঘরে বেশি আলো থাকলে আমার ঘুম আসে না, অথচ এখন যে জিনিসটার সবচেয়ে বেশি দরকার সেটা হলো ঘুম। গাড়ি থেকে জিনিসপত্র সব বার করে নিয়ে সেটা লক করে এসেছি বলাই বাহুল্য। এটুকু জোর গলায় বলতে পারি যে আজকালকার দিনে কলকাতার রাস্তায় গাড়ি ফেলে রাখা যতটা বিপজ্জনক, গ্রামের রাস্তায় তার চেয়ে হয়তো কিছুটা কমই। বাইরে বৃষ্টির শব্দ থেমে গেছে।
ব্যাঙ আর ঝিঁঝির সমবেত কণ্ঠস্বরে রাত মুখর হয়ে উঠেছে। শহরের জীবনটা এত দূরে আর এত পিছনে সরে গেছে যে সেটাকে একটা প্রাগৈতিহাসিক পর্ব বলে মনে হচ্ছে। নীলকুঠি, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের কথা মনে পড়ল। কলেজে থাকতে অভিনয় দেখেছিলাম কর্নওয়ালি স্ট্রিটের কোন এক পেশাদারি থিয়েটারে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কতক্ষণ পরে তা জানি না। দরজায় একটা খচমচ শব্দ হচ্ছে। ভেতরে হুড়কো দেওয়া। বুঝলাম বাইরে থেকে কুকুর বা শিয়াল জাতীয় কিছু একটা নখ দিয়ে সেটাকে আঁচড়াচ্ছে। মিনিট খানেক পরে আওয়াজটা থেমে গেল। আবার সব চুপচাপ। চোখ বুঝলাম, কিন্তু সে অল্পক্ষণের জন্য। একটা কুকুরের ডাকে ঘুমটা একেবারে গেল। বাংলার গ্রাম্য নেড়িকুত্তার ডাক এটা নয়, এ হলো বিলেতি হাউন্ডের হুঙ্কার। এ ডাক আমার অচেনা নয়। মুঙ্গেরে আমাদের বাড়ির দুটো বাড়ি পরেই মার্টিন সাহেবের বাড়ি থেকে রাত্রে এ ডাক শুনতে পেতাম। এ তল্লাটে এমন কুকুর কে পুষবে? একবার মনে হলো উঠে গিয়ে দরজাটা খুলে দেখি, কারণ কুকুরের ডাকটা ডাকবাংলোর খুব কাছেই রয়েছে বলে মনে হচ্ছে। তারপর মনে হলো সামান্য একটা কুকুরের ডাক নিয়ে এত মাথা ঘামানোর কোনো মানেই হয় না। তার চেয়ে আবার ঘুমানোর চেষ্টা দেখা যাক। রাত কটা হলো? জানলা দিয়ে অল্প চাঁদের আলো আসছে। শোয়া অবস্থাতেই বাঁ হাতটা তুলে মুখের সামনে আনতেই বুকটা ধড়াস করে উঠল। হাতে ঘড়ি নেই, অথচ অটোমেটিক ঘড়ি যত পড়ে থাকা যায় ততই ভালো বলে ওটা শোবার সময়ও কখনো খুলি না। ঘড়ি গেল কোথায়? শেষটায় কি ডাকাতের আস্তানায় এসে পড়লাম? তাহলে আমার গাড়ির কি হবে? বালিশের পাশে হাতড়িয়ে টর্চটা খুঁজতে গিয়ে দেখি সেটাও নেই। এক লাফে বিছানা থেকে উঠে মাটিতে হাঁটু গেড়ে বসে খাটের নিচে তাকিয়ে দেখি সুটকেসটাও নেই। মাথা গরম হয়ে গেল। এর একটা বিহিত করতেই হবে। হাঁক দিলাম, চৌকিদার! কোনো উত্তর নেই। বারান্দায় যাব বলে দরজার দিকে এগিয়ে খেয়াল হলো যে হুড়কো যেমনভাবে লাগিয়েছিলাম ঠিক তেমনিই আছে। জানলাতেও গরাদ। তবে চোর এলো কোথা দিয়ে? দরজার হুড়কোটা খুলতে গিয়ে আমার নিজের হাতের ওপর চোখ পড়ে কেমন জানি খটকা লাগলো। হাতে কি দেওয়াল থেকে চুল লেগেছে না পাউডার জাতীয় কিছু? এমন ফ্যাকাশে লাগছে কেন? আর আমি তো গেঞ্জি পরে শুয়েছিলাম, তাহলে আমার গায়ে লম্বা হাতা সিল্কের শার্ট কেন? মাথা ঝিমঝিম করতে লাগলো। দরজা খুলে বাইরে এলাম। নিজের গলার স্বর চিনতে পারলাম না, উচ্চারণও না। যতই মিশনারি স্কুলে পড়ি না কেন, বাংলা উচ্চারণে উগ্র সাহেবিয়ানা আমার কোনো দিন ছিল না। আর চৌকিদারই বা কোথায়? আর কোথায় বা তার ঘর? বাংলোর সামনে ধুধু করছে মাঠ। দূরে আবছে একটা বাড়ি দেখা যাচ্ছে, তার পাশে একটা চিমনির মতো স্তম্ভ। চারিদিকে অস্বাভাবিক নিস্তবতা। আমার পরিবেশ বদলে গেছে, আর আমি নিজেও বদলে গেছি। ঘর্মাক্ত অবস্থায় ঘরে ফিরে এলাম। চোখটা অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে। ঘরের সব কিছুই দেখতে পাচ্ছি। খাট আছে, তাতে মশারি নেই, অথচ আমি মশারি টাঙিয়ে শুয়েছিলাম। বালিশ যেটা রয়েছে সেটাও আমার নয়, আমার ছিল সাধারণ। এটার পাশে বাহারের কুচি দেওয়া বর্ডার। খাটের ডান দিকের দেওয়ালের সামনে সেই টেবিল, সেই চেয়ার, কিন্তু তাতে প্রাচীনত্ব কোনো চিহ্ন নেই। আবছা আলোতেও তার বার্নিশ করা কাঠটা চকচক করছে। টেবিলের ওপর রাখা রয়েছে লণ্ঠন নয়, বাহারের শেডওয়ালা কাজ করা কেরোসিন ল্যাম্প। আরও জিনিসপত্র রয়েছে ঘরে, সেগুলো ক্রমে দৃষ্টিগোচর হলো। এক কোনায় দুটো ট্রাঙ্ক, দেওয়ালে একটা আলনা, তা থেকে ঝুলছে একটা কোট, একটা অদ্ভুত অচেনা ধরনের টুপি, আর একটা হান্টার চাবুক। আলনার নিচে একজোড়া হাঁটু অবধি উঁচু জুতো,
যাকে বলে গোলোসেস। জিনিসপত্র ছেড়ে আরেকবার আমার নিজের দিকে দৃষ্টি দিলাম। এর আগে শুধু সিল্কের শার্টটা লক্ষ্য করেছিলাম, এখন দেখলাম তার নিচে রয়েছে সরু চাপা প্যান্ট আর নিচে মোজা, পায়ে জুতো নেই। তবে খাটের পাশেই দেখলাম একজোড়া কালো চামড়ার বুট রাখা রয়েছে। আমার ডান হাতটা এবার আমার মুখের ওপর বুলিয়ে বুঝতে পারলাম শুধু গায়ের রং ছাড়াও আমার চেহারার আরও পরিবর্তন হয়েছে। এত চোখা নাক, এত পাতলা ঠোঁট, সরু চোয়াল আমার নয়। মাথায় হাত দিয়ে দেখি ঢেউ খেলানো চুল পিছনে কাঁধ অবধি নেমে এসেছে, কানের পাশে ঝুলপি নেমে এসেছে প্রায় চোয়াল পর্যন্ত। বিস্ময় আর আতঙ্কের সঙ্গে সঙ্গে একটা উগ্র কৌতূহল হলো আমার নিজের চেহারাটা দেখার জন্য। কিন্তু আয়না কোথায়? রুদ্ধশ্বাসে দৌড়ে গিয়ে এক ধাক্কায় বাথরুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। আগে দেখেছিলাম একটা মাত্র বালতি ছাড়া সেখানে আর কিচ্ছু নেই। এখন দেখি মেঝের এক কোণে একটা টিনের বাথটব, তার পাশে চৌকি আর এনামেলের মগ। যে জিনিসটা খুঁজছিলাম সেটা রয়েছে আমার ঠিক সামনেই, একটা কাঠের ড্রেসিং টেবিলের ওপর লাগানো একটা ওভাল শেপের আয়না। আমি জানি আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু যে চেহারাটা তাতে প্রতিফলিত হয়েছে সেটা আমার নয়। কোন এক বিভৎস ভৌতিক ভেলকির ফলে আমি হয়ে গেছি ঊনবিংশ শতাব্দীর একজন সাহেব। তার গায়ের রং ফ্যাকাশে ফর্সা, চুল সোনালি, চোখ কটা, এবং সে চোখের চাহনিতে ক্লেশের সঙ্গে কাঠিন্যের ভাব অদ্ভুতভাবে মিশেছে। এত বয়স, তাহলে কত বয়স সাহেবের? 30-এর বেশি নয়, তবে দেখে মনে হয় অসুস্থতা কিংবা অতিরিক্ত পরিশ্রমের জন্য অকালী বার্ধক্যের ছাপ পড়েছে। কাছে গিয়ে আরো ভালো করে আমার মুখটা দেখলাম। চেয়ে থাকতে থাকতে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস বুকের ভেতর থেকে উঠে এলো। এই কণ্ঠস্বর আমার নয়। এই দীর্ঘশ্বাসও সাহেবেরই মনের ভাব ব্যক্ত করছে, আমার নয়। এরপর যা ঘটল তাতে বুঝলাম যে শুধু গলার স্বর নয়, আমার হাত পা সবই অন্য কারোর অধীনে কাজ করছে। কিন্তু আশ্চর্য হই যে আমি অনিরুদ্ধ বোস যে বদলে গেছি সে জ্ঞানটা আমার আছে, অথচ এই পরিবর্তনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী এ থেকে নিজের অবস্থায় ফিরে আসার কোনো উপায় আছে কি না আমার জানা নেই। বাথরুম থেকে শোয়ার ঘরে ফিরে এলাম। আমার রাইটিং টেবিলের দিকে চোখ পড়ল। ল্যাম্পটা এখন জ্বলছে। ল্যাম্পের নিচে খোলা অবস্থায় একটা চামড়া দিয়ে বাঁধানো খাতা, তার পাশে একটা দোয়াতে ডোবানো রয়েছে একটা খাগের কলম। টেবিলের দিকে এগিয়ে গেলাম। খাতায় খোলা পাতায় কিছু লেখা হয়নি। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে চেয়ারে বসিয়ে দোয়ার থেকে কলমটা আমার ডান হাত দিয়ে তুলিয়ে দিল। সে হাত এবার বাঁ দিকে সাদা পাতার দিকে অগ্রসর হলো। ঘরের নিস্তব্ধতা ভেদ করে খসখস শব্দ করে খাগের কলম লিখে চলল। 27 এপ্রিল 1868 কাউরের কাছে আবার সেই রাক্ষসে মশার বেনবেনুনি আরম্ভ হয়েছে। শেষটায় সামান্য একটা পোকার হাতে আমার মতো একটা ইংরেজ জেনারেল ব্রিটিশারকে পরাহত হতে হলো। ভগবানের কেমন বেঁধে এরিক পালিয়েছে, পার্সিয়ার চরমীয়ভাবেই ভেঙেছে। আমার খোদায় ওদের চোখ বেশি টাকার লোক, তাই বারবার মেলোয়ের আক্রমণ সত্ত্বেও নীলের মহে কাটাতে পারিনি। শুধু তাই নয়, ডায়েরিতে মিথ্যে কথা বলা পাপ। আর একটা কারণ আছে, আমার দেশের লোক আমাকে হারে হারে চেনে, সেখানে থাকতে তো কম কীর্তি করিনি, আর তারা সে কথা ভুলেও নি। তাই ইংল্যান্ডে ফিরে যাবার সাহস নেই। বুঝতে পারছি এখানে থাকতে হবে আর এখানে মরতেই হবে। মেরি আর আমার 3 বছরের শিশু সন্তান ভিক্টোরির কবরের পাশে আমার স্থান হবে।
এত অত্যাচার করেছে এখানকার স্থানীয় নেটিভদের উপর যে আমার মৃত্যুর এই চোখের জল ফেলার মতো একটি লোক নেই এখানে। এক জরিমের জান কানে আমার বিশ্বস্ত অনুগত বেয়ারা মির্জান আর রেক্স আসল ভাবনার পর রেক্সকে নেই। হয় প্রভু বাক্তা কুকুর, আমি মরে গেলে তোকে রাষ্ট্র রাখবে না রে। হয় ঢেল মেরে না হয় লাঠির বাড়ি মেরে তোর প্রাণ শেষ করবে এরা। তোর যদি একটা ব্যবস্থা করে যেতে পারতাম। আর আর লিখতে পারলাম না। পর আর কিচ্ছু জানি না। দরজার ধাক্কা নিতে ঘুম ভেঙে গেল। बाबूजी चाली आया। ঘরে দিনের আলো। চিরকালের অভ্যেস মতো দৃষ্টি আপনা থেকে বাঁ হাতের কবজির দিকে চলে গেল। 6:13। ঘড়ি চোখের আরও কাছে আনলাম, কারণ তারিখটাও দেখা যায় এতে 28 এপ্রিল। বাইরে থেকে সুখনলাল বলছে, आपका गाड़ी ठीक हो गया बाबूजी। বীরভূমের নীলকর সাহেবের মৃত্যু শতবার্ষিকীতে আমার অভিজ্ঞতার কথা কি কেউ বিশ্বাস করবে?